সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের লেকচারের বিষয়বস্তু হচ্ছে পাংচুয়েশন। এর আগে আমরা পাংচুয়েশন নিয়ে কথা বলেছিলাম, সেদিন ফুল স্টপ কমা নিয়ে কথা হয়েছে। তো আমাদের আজকের লেকচারে আমরা বাকি পাংচুয়েশনগুলো নিয়ে কথা বলবো। তো চলো শুরু করা যাক। প্রথমে আসছে সেমিকোলন। ইন্ডিপেন্ডেন্ট ক্লজগুলোকে যদি আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন ছাড়া যুক্ত করতে চাই, সেক্ষেত্রে সেমিকোলন ব্যবহার করা যায়। যেমন এক্সাম্পলগুলো দেখো, যে অ্যাবডোমিনাল এক্সারসাইজেস হেল্প প্রিভেন্ট ব্যাক পেন, প্রপার পশ্চার ইজ অলসো ইম্পর্ট্যান্ট। এখানে অ্যান্ড সো এর পরিবর্তে আমরা সেমিকোলনটা ইউজ করছি। আবার দেখো, টু এয়ার ইজ হিউম্যান, টু ফরগিভ ডিভাইন। এই দুটো ক্লজের মধ্যে কিন্তু অনায়াসে অ্যান্ড বসিয়ে দেওয়া যেত, সেটা না করে আমরা সেমিকোলন বসিয়ে দিচ্ছি। তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে ফুল স্টপ ব্যবহৃত হতে পারে এরকম জায়গাতেই আসলে সেমিকোলন বসানো যায়। মানে চাইলে ওখানে ফুল স্টপ দিয়ে তুমি যদি শেষও করে দাও কোনো অসুবিধা হবে না, এরকম জায়গাগুলোতে সেমিকোলন বসাতে হয়। আরেকটা জিনিস কি, সেমিকোলনের পজটা হচ্ছে ফুল স্টপের চেয়ে একটু কম, কমার চেয়ে একটু বেশি হয়। মানে যে বিরাম সেটা আর কি বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে আমাদের ওভাবে, লেখার ক্ষেত্রে তো ওভাবে বলা যায় না, কিন্তু এটার ফাংশনটা কিছুটা ওই রকম। আচ্ছা দেখো, এবার কোয়েশ্চেন মার্ক। প্রশ্নবোধক বাক্যের শেষে কোয়েশ্চেন মার্ক ব্যবহৃত হয়, এটা আমরা সবাই জানি। ফর এক্সাম্পল, হাউ আর ইউ, হোয়াট আর ইউ ডুইং, এরকম। তবে বক্তার বিষয় সন্দেহ প্রকাশ করতে অনেক সময় অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে আমরা কোয়েশ্চেন মার্ক ব্যবহার করি। ওটার স্ট্রাকচার কিন্তু আমাদের কোয়েশ্চেনের মতন হয় না, অ্যাসার্টিভ সেন্টেন্সই হয়। যেমন হি ইজ অনেস্ট, মানে এখানে আসলে সন্দেহ প্রকাশ পায় বা বিষয়। আবার মনে রাখবে যে কোনো প্রশ্নের রিপোর্টেড স্পিচের পরে কোয়েশ্চেন মার্ক দেওয়া যাবে না। হি আস্কড ইফ আই হ্যাড ওয়াচড দ্য মুভি ইয়েট। এখানে কিন্তু একটা প্রশ্ন ছিল ডিরেক্ট স্পিচে, সেখান থেকে আমি যখন ইনডিরেক্ট স্পিচে করে আনছি, মানে রিপোর্টেড স্পিচে নিয়ে আসছি, তখন কিন্তু ওটা আর ঠিক ডিরেক্ট প্রশ্ন থাকে না। যখন আর ডিরেক্ট প্রশ্ন থাকছে না, তখন আমি এটার পরে আর কোয়েশ্চেন মার্ক বসাতেও পারবো না, মানে ফুল স্টপ বসাতে হবে। আচ্ছা দেখো, এক্সক্লামেশন মার্ক, বিষয়বোধক চিহ্ন। তো বিষয়সূচক বাক্য বা ইন্টারজেকশনস, এই যে যেরকম ওয়াও, অ্যালাস, এই শব্দগুলো, এরকম ইন্টারজেকশনসের পরে এক্সক্লামেশন মার্ক বসে। ইফ আই ওয়ার এ বার্ড, এখানে কোয়েশ্চেন মানে পুরো সেন্টেন্সের পরেই বসেছে। আচ্ছা দেখো, আমরা সাধারণত একটি এক্সক্লামেশন ব্যবহার করি, তবে জোর প্রকাশ করার জন্য অনেক সময় একাধিক এক্সক্লামেশন মার্কও ব্যবহৃত হয়ে থাকে। যেমন ও নো, আই ডোন্ট বিলিভ ইট, মানে বিষয়ের মাত্রা যদি বেশি হয় বা অনেক জোর দিয়ে কিছু একটা বলতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের ডাবল এক্সক্লামেশন মার্কও ব্যবহার করা যায়। আর একটা জিনিস মনে রাখবে যে ইনফর্মাল রাইটিংয়ের ক্ষেত্রে আমরা ইচ্ছা মতন, মানে অনেক বিভিন্ন জায়গায় ইচ্ছা মতন এক্সক্লামেশন মার্ক বসে দিতে পারি, ঠিক আছে, কিন্তু ফর্মাল রাইটিংয়ের ক্ষেত্রে আসলে যখন যেমন এরকম এক্সক্লামেশন মার্ক আমরা দিতে পারি না। আচ্ছা, আবার দেখো যে জোর প্রকাশ করার জন্য অনেক সময় ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এক্সক্লামেশন মার্ক ব্যবহার করা যায়। যেমন স্টপ, পুশ দ্য ডোর দিস ওয়ে, মানে এখানে জোর দিচ্ছি বা এরকম বোঝাতে। আবার দেখো, রান ফরেস্ট রান, এখানেও আমরা জোর প্রকাশ করার জন্য এক্সক্লামেশন মার্ক ব্যবহার করছি ইম্পারেটিভ সেন্টেন্সের পর। আর এই লাস্ট লাইনটা কিন্তু একটা বিখ্যাত মুভির বিখ্যাত লাইন, ফরেস্ট গাম্প, তোমরা চাইলে দেখে নিতে পারো। আচ্ছা এবার আসি যে ইনভার্টেড কমাস, কোয়েশ্চেন মার্ক। এখন দেখো, ইনভার্টেড ব্রিটিশ স্টাইলে সাধারণত এই কোয়েশ্চেন মার্ককে ইনভার্টেড কমা বলা হয়। আচ্ছা এখন আমেরিকান স্টাইলে উদ্ধৃত অংশের শুরুতে ও শেষে ডাবল কোটেশন মার্ক ব্যবহার করা হয়, ঠিক আছে। তবে আবার সিঙ্গেল কোটেশন মার্কও ব্যবহার করা হয়, সাধারণত ব্রিটিশ স্টাইলে সিঙ্গেল কোটেশনটা প্রেফার করে। আচ্ছা দেখো, এক্সাম্পল, জাহান রিপ্লাইড দিস ইজ মাই ফার্স্ট অ্যাটেম্প টু বেক আ কেক, এইরকম উদ্ধৃতির জন্য আমরা শুরুতে শেষে কোটেশন মার্ক দিই। এখন সাধারণত উদ্ধৃত বাক্যের পাংচুয়েশনের পর ক্লোজিং কোটেশন মার্ক ব্যবহৃত হয়। রিপোর্টিং ক্লজকে বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায়, এক্ষেত্রে কমা, ফুল স্টপ, এই জিনিসগুলোর খেয়াল রাখতে হবে, ঠিক আছে। উদ্ধৃত বাক্যের পাংচুয়েশন বলতে হচ্ছে কি বলবো, এইটার সাথে যে দেখো এখানে লাস্টে ফুল স্টপ আছে, কেক, কেকের পর ফুল স্টপ আছে, এটা কিন্তু ইনভার্টেড কমার মধ্যে থাকছে, বা এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আবার যখন আমি এটার সাথে যদি কোয়েশ্চেন মার্ক থাকতো, সেটাও আমাদের লক্ষ্য রাখতে হতো। বা এই যে জাহান রিপ্লাইড, এই কথাটা আমরা কিন্তু এটা রিপোর্টিং ক্লজ, এই জিনিসটা আমরা বিভিন্ন জায়গায় বসিয়ে বিভিন্নভাবে এটাকে ইউজ করতে পারি। এখন এক্সাম্পলগুলোকে দেখো, যে দ্য কোর্স টিউটর টোল্ড আস কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট অ্যান্ড মিট মি অন সানডে। এখানে হচ্ছে দ্য কোর্স টিউটর টোল্ড আস, এটা হচ্ছে রিপোর্টিং ক্লজ। এই সেম কথাটাকে আমরা শুরুতে
শেষে এবং মাঝখানে বসিয়ে ব্যবহার করেছি। যখন মাঝখানে বসাচ্ছি তখন আমরা পুরো সেন্টেন্সটাকে বা উদ্ধৃত অংশটাকে স্প্লিট করে দিচ্ছি। এখন দেখো এই যে বিভিন্ন জায়গায় ইউজ করার জন্য আমাদের কমার কিন্তু একটু চেঞ্জ হয়েছে। প্রথম সেন্টেন্সে আমরা রিপোর্টিং ক্লজের পরে কমা বসিয়ে বাকি পুরো সেন্টেন্সটা লিখেছি, ঠিক আছে, এবং উদ্ধৃত অংশের যে ফুল স্টপ ওটা কিন্তু রিপোর্টিং কি বলবো কোটেশন মার্কের ভিতরে বসেছে। আবার সেকেন্ড সেন্টেন্সে দেখো উদ্ধৃত অংশটা শুরুতে দেওয়ায় রিপোর্টিং ক্লজ শুরু করার আগে একটা কমা দিয়ে নিতে হয়েছে এবং কমাটাও কিন্তু ইনভার্টেড কমার ভিতরে বসেছে। আবার থার্ড সেন্টেন্সে দেখো যে কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট এভাবে আমরা ভেঙে দিয়েছি, তারপর রিপোর্টিং ক্লজ বসিয়েছি, তারপরে সেন্টেন্সের বাকিটুকু বসিয়েছি। এখন এই যে কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট এইটুকু যখন আমরা ইনভার্টেড কমার মধ্যে দিব তার আগে আমাদের আরেকটা কমা দিয়ে নিতে হবে। তারপর রিপোর্টিং ক্লজটা যখন লিখবো তখন আমাদের আরেকটা কমা দিতে হবে, দিয়ে উদ্ধৃত অংশের বাকিটুকু আমরা ইনভার্টেড কমার মধ্যে লিখব এবং এগেন ফুল স্টপটা কিন্তু ইনভার্টেড কমার ভিতরেই হবে। তো যখন তোমরা লিখবে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আমরা কমা বা ফুল স্টপগুলো ঠিক মতন দিচ্ছি কিনা। রিপোর্টিং ক্লজের ক্ষেত্রে কিন্তু কমাটা ইনভার্টেড কমার বাইরে হয়, কিন্তু যখন উদ্ধৃত অংশের ব্যাপারে লিখছি তখন কিন্তু ফুল স্টপ বা কমা এগুলো ইনভার্টেড কমার ভিতরেই বসাতে হয়। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখো যে ডিরেক্ট স্পিচের মধ্যে যদি আবার ডিরেক্ট স্পিচ থাকে তখন কি করতে হয়। আমেরিকান স্টাইলে মাঝের ডিরেক্ট স্পিচ যেটা ওইটা সিঙ্গেল কোটেশন মার্ক দিতে হয় আর অন্যটিতে ডাবল কোটেশন মার্ক। দেখো প্রফেসর রবার্ট বিগ্যান উইথ, even if you have never read a word of Shakespeare, I'm sure you have heard to be or not to be 1000 times. এখানে দেখো যে প্রফেসর রবার্টের কথা যেটা সেটা কিন্তু আমরা ডাবল কোটেশন মার্কের মধ্যে দিয়ে দিয়েছি। এখন উনি পড়ানোর সময় বা কথা বলার সময় যে শেক্সপিয়ার থেকে রেফার করছেন ওই উক্তিটা বা ওই উদ্ধৃত অংশটা আমরা সিঙ্গেল কোটেশন মার্কের মধ্যে দিচ্ছি, এই যে টু বি অর নট টু বি। আর ব্রিটিশ স্টাইলে কি হয়, এই আমেরিকান স্টাইলে জাস্ট অপোজিট জিনিসটা হয়। ওখানে এই যে ব্রিটিশ স্টাইলে লিখলে প্রফেসর রবার্টের কথাটা আমরা সিঙ্গেল কোটেশন মার্কে দিতাম আর উনি যে ওনার কথার মধ্যে শেক্সপিয়ারের কথা রেফার করছেন ওই উক্তিটা আমরা কি করতাম ডাবল কোটেশন মার্কে দিতাম, ঠিক আছে। বিষয়টা একটু অদ্ভুত, কিন্তু যাই হোক এখন আমেরিকান স্টাইল ব্রিটিশ স্টাইল দুটো আলাদা হয়ে গেছে। তো একটা লেখার সময় আমরা যেটাই করি যে কোনো একটা স্টাইল ফলো করতে হবে, মানে এক পোর্শনে একরকম স্টাইল আরেক পোর্শনে আরেক রকম স্টাইল, এটা করা যাবে না। আর এই যে টু বি আর নট টু বি এটা শেক্সপিয়ারের হ্যামলেট থেকে নেওয়া হয়েছে, তোমরা চাইলে পড়ে দেখতে পারো, ইউটিউবেও দেখতে পারো, বিখ্যাত একটা নাটক। আচ্ছা, এখন দেখো বাক্যের মধ্যে এসে, শর্ট স্টোরি, শর্ট পোয়েম, সং, আর্টিকেল এগুলো টাইটেল ব্যবহৃত হলে সেটা আমরা কোটেশন মার্কে লিখে দেই। আবার যদি বই, ম্যাগাজিন, পিরিয়ডিক্যাল, নিউজ পেপার, মুভি, লং পোয়েম, লং মিউজিক্যাল ওয়ার্ক বা হচ্ছে যদি টিভি রেডিওর কোনো প্রোগ্রামের নাম লিখি সেই ক্ষেত্রে এটা আইটালিক বা আন্ডারলাইন করতে হয়। তো এখন যখন আমরা প্রিন্টে লিখবো তখন সাধারণত আইটালিক করে, কিন্তু যখন আমরা হাতে লিখি তখন ওটাকে কি হয়, ওভাবে তো বাঁকা করে লেখা যায় না, ওটাকে আমরা আন্ডারলাইন করে দেই। আচ্ছা দেখো এক্সাম্পলে কি বলছি, ইন লাস্ট সেমিস্টার উই হ্যাড টু স্টাডি শুটিং অ্যান এলিফ্যান্ট, অ্যান এসে রিটেন বাই জর্জ অরওয়েল। উই অলসো রেড হিজ ফেমাস নভেলা অ্যানিম্যাল ফার্ম। এখানে অ্যানিম্যাল ফার্ম হচ্ছে একটা বই, এর জন্য এটাকে এভাবে লেখা হয়েছে, আর শুটিং অ্যান এলিফ্যান্ট এটা হচ্ছে একটা এসে, এর জন্য এটাকে ইনভার্টেড কমার মধ্যে বসাতে হয়েছে, ঠিক আছে। আর নভেলা হচ্ছে নভেল থেকে ছোট, মানে পিচি টাইপের নভেল যেটা সেগুলোকে নভেলা বলা হয়, এগুলো একটু ছোট হয়। আচ্ছা, কোনো ধারণা ব্যক্ত করার সময় সেন্টেন্সের মধ্যে কোনো শব্দ বা পদ ব্যবহৃত হলে ওইটাকে আমরা কোট করি, ঠিক আছে। এক্সাম্পলটা দেখো, আই নো ইউ লাইক দ্য ওয়ার্ড ইউনিক বাট ইট ইজ নট নেসেসারি টু ইউজ ইট 10 টাইমস ইন ওয়ান এসে। এখন ইউনিক তো এমনিতে একটা শব্দ, ঠিক না, এটা তো কোনো কিছুর নাম না, কিন্তু আমি এই সেন্টেন্সে ওটাকে স্পেশালি বোঝাতে চাচ্ছি, ওটার উপরে জোর দিচ্ছি বা ওই ধারণাটাকে জোর দিচ্ছি যে এটা একবার মানে পছন্দ হলেও বারবার ইউজ করার দরকার নেই। তো এই স্পেশাল মানে কি এই স্পেসিফিকেশনের জন্য আমরা ওটাকে ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিচ্ছি। আবার দেখো এটা তোমরা সবাই খেয়াল রাখবে, যেটা আমি এর আগেও বলছিলাম যে উদ্ধৃত অংশের যে কি বলবো পাংচুয়েশনগুলো, কমা, পিরিয়ড, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লামেশন মার্ক, ড্যাশ, এগুলো যদি উদ্ধৃত অংশের থাকে তাহলে সেটা অবশ্যই কোটেশন মার্কসের ভিতরে রাখতে হবে। তো ওটা যদি পুরো সেন্টেন্সের হয়, মানে উদ্ধৃত অংশের না, এমনিতে পুরো সেন্টেন্সটা বাকি অংশের সেন্টেন্স যেটা থাকে সেটার হয়, সেক্ষেত্রে কোটেশন মার্কসের বাইরে বসবে। যেমন হ্যাভ ইউ ফিনিশড ইউর টাস্ক, মাই ফ্রেন্ড আস্কড। তো আমার ফ্রেন্ডের কথাটা হচ্ছে একটা প্রশ্ন, তো তার প্রশ্ন যখন আমি ডিরেক্টলি বসাবো, ডিরেক্টলি লিখবো, তখন অবশ্যই আমার কোয়েশ্চেন মার্কটা ইনভার্টেড কমার ভিতরে বসাতে হবে। আবার ওয়্যার ইজ ইউর কপি অফ দ্য রেভেন, তো এখানে কিন্তু এই লাস্টে কোয়েশ্চেন মার্কটা কিন্তু
মূল সেন্টেন্সের, এই জন্য ওটা কোটেশন মার্কের বাইরে বসছে। এখন দেখো দা কোলন, এইটা আমরা সবাই জানি, উদাহরণের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি উদাহরণ দেওয়ার আগে। এছাড়াও যেটা করি যে আমরা কোনো একটা কিছুর উপবিভাগ বা সাবডিভিশন দেখানোর আগেও কোলন ইউজ করি। দেখো দ্য প্রাইস ইনক্লুডস দ্য ফলোয়িং, তো এর মধ্যে কী কী আছে? ট্রাভেল টু লন্ডন, ফ্লাইট টু ভেনিস, হোটেল অ্যাকোমোডেশন অ্যান্ড এক্সকারশনস। তো এই প্রাইসের মধ্যে যা যা পাবো সেটা আসলে আমি এখানে লিস্টের মতো বা উদাহরণের মতন দিয়ে দিচ্ছি। আবার দেখো দ্য হিস্ট্রি অফ ব্রিটেন, এখানে একটা কথা বা একটা বই বা একটা কিছু লেখা হচ্ছে, সেটার একটা সাব ডিভিশন হচ্ছে পার্সোনাল ভিউ। যতক্ষণ একটা কথা বলা হচ্ছে এখন পার্সোনাল ভিউ দেওয়া হবে, এই উপবিভাগটা দেখানোর আগে আমরা কোলন ব্যবহার করতে পারি। আবার বিকজের পরিবর্তেও কোলন ব্যবহার করা যায়। দেখো their lobbying efforts are useless, the bill was soundly defeated, এখানে বিকজের পরিবর্তে আমরা এই কোলন দিয়েই কারণ প্রকাশক অংশটা যুক্ত করে দিচ্ছি, ঠিক আছে। আবার ঘড়ির সময়ের ক্ষেত্রে ওইটা যখন আমরা লিখবো, লেখার সময় যে 5:30 4:30 যেটাই লিখি, ঘন্টা আর মিনিটের এই যে মাঝখানে আমরা কোলন ইউজ করে থাকি, ঠিক আছে। এই হচ্ছে কোলনের মোটামুটি ব্যবহার বা ইউজ। আচ্ছা, তো এই জিনিসটা, এই যে তোমরা মাঝখানের যে বিষয়টা, এটা একটু খেয়াল রেখো যে বিকজের পরিবর্তে অনেক সময় এটা আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, আর এখানে এছাড়াও আমরা যেটা বলতে পারি যে অ্যাপোস্ট্রফি আছে, মানে অ্যাপোস্ট্রফি জিনিসটা আমরা সাধারণত পজিটিভের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, এছাড়া আমরা অমিশনের ক্ষেত্রেও আবার অ্যাপোস্ট্রফি ব্যবহার করি। দেখো শুরুতে যে নাউন বা প্রোনাউনের পজিটিভ করার জন্য যেটা আমরা সেটা নিয়ে কথা বলি, যে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়। তো নাউনের শেষে এস যুক্ত থাকলে তার পজিটিভ করার জন্য আবার শুধু অ্যাপোস্ট্রফিও দেওয়া যায়। এক্সাম্পলগুলো খেয়াল করো, মীরা সিস্টার ইজ মাই ক্লাসমেট, তো এখানে মীরা একটা নাম, এটার পর অ্যাপোস্ট্রফি দিয়ে মীরার বোন, এই পজিটিভটা দেখানোর জন্য আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করছি। আবার পরের দুটো দেখো, দ্য বিল্ডিং ওয়াজ কনভার্টেড ইন্টু আ গার্লস হোস্টেল, শি ইজ কনসার্নড অ্যাবাউট হার 3 সন্স ফিউচার, এখানে প্লুরালে কিন্তু অটোমেটিক্যালি এস আছেই, এই জন্য এটার পরে আর আমি অ্যাপোস্ট্রফি এস দিচ্ছি না, শুধু অ্যাপোস্ট্রফিটা দিচ্ছি। আবার দেখো you should not get into someone else's room without his permission, one should do one's duty properly, এখানে যে প্রোনাউনের সাথে বসাচ্ছি। আবার দেখো the children's father came round to see me, এখানে children's father এখানে পজিটিভে ব্যবহৃত হচ্ছে, চিলড্রেন কিন্তু অলরেডি প্লুরাল, কিন্তু এটার সাথে এস নেই বলে এটাকে যখন আমি পজিটিভ দেখাইতে যাব তখন কি করতে হবে, চিলড্রেনের পর অ্যাপোস্ট্রফি এস বসাতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল করবে। এই যে তোমাদের কলেজের নামের সাথেই তো গার্লস আছে, ওখানে কি আমরা অ্যাপোস্ট্রফিটা বাইরে দেই এবং তার সাথে কোনো এস আমাদের ইউজ করতে হয় না, বুঝেছো। কিন্তু চিলড্রেন হচ্ছে যেহেতু প্লুরাল হলেও এস নেই, এই জন্য এটার সাথে অ্যাপোস্ট্রফি এস আমাদের বসিয়ে নিতে হচ্ছে। আবার হচ্ছে এই এস থাকা, এসের আরেকটা সমস্যা কি জানো, এই যে দেখো পার্সোনাল নামের শেষে এস আছে যখন, তখনও মাঝে মাঝে আমাদের অ্যাপোস্ট্রফি এস বসাতে হয়। এক্সাম্পলটা দেখো যে ডিকেন্সেস নভেল প্রোভাইড আ ওয়ান্ডারফুল ইনসাইট ইন্টু ভিক্টোরিয়ান ইংল্যান্ড, এখানে ডিকেন্সের নামের সাথে এস থাকলেও আমাদের অ্যাপোস্ট্রফি এস বসাতে হচ্ছে, কিন্তু অনেক প্লেস বা অর্গানাইজেশনের নামের ক্ষেত্রে আবার ব্যতিক্রম দেখা যায়, যেমন সেন্ট টমাস হসপিটাল, এখানে কিন্তু অ্যাপোস্ট্রফির পরে এস দিচ্ছি না। তো এরকম কনফিউশন এড়ানোর জন্য সাধারণত ওনারা যেভাবে বলে, ওই অফিসিয়াল ওয়েবসাইট বা ওনারা যেভাবে, ওখান থেকে দেখে নেওয়া দরকার যে ওনারা কীভাবে বলছে। আবার অমিশনের ক্ষেত্রে বলেছিলাম না যে অ্যাপোস্ট্রফি এস ব্যবহৃত হয়, অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়, যেমন কন্ট্রাকশন বা সংক্ষেপ করার ফলে আমাদের লেটার বাদ চলে যায়, সেক্ষেত্রে আমাদের অ্যাপোস্ট্রফি বসাতে হয়। যেমন শি ইজ ফ্রম নেপাল, এখানে ইজের জায়গায় আই বাদ দিয়ে দিচ্ছি, আমরা অ্যাপোস্ট্রফি এস বসাচ্ছি। আবার আরিফ কুডন্ট সলভ দ্য ম্যাথ, এখানে নটের ওটা বাদ চলে গেছে, আমরা অ্যাপোস্ট্রফি বসাচ্ছি। ইটস অল রাইট, এগেন ইজের আইটা চলে গিয়ে শুধু অ্যাপোস্ট্রফি বসে যাচ্ছে। আই হ্যাভ ভিজিটেড মাই ফ্রেন্ডস হাউস রিসেন্টলি, এখানে হ্যাভকে আমরা যখন সংক্ষেপে লিখছি তখন অ্যাপোস্ট্রফি বসাচ্ছি, এইচ এ লেটার দুটো বাদ দিয়ে। আবার দেখো যে শি ইজ আর শি হ্যাজ, এই দুটার সংক্ষেপণ বা কন্ট্রাকশন কিন্তু সেম, তবে তোমাদের সেন্টেন্স দেখে, ভার্ব দেখে তোমাদের বুঝে নিতে হবে যে কোনটা ইজ আর কোনটা হ্যাজ, বুঝেছো। এখানে যদি আমি শি হ্যাজ ডান ইট বলতাম তখন এই যে ভার্ব দেখে আমাদের একটু বুঝে নিতে হতো যে এটা আসলে হ্যাজের কন্ট্রাকশন, আর এখানে যেহেতু আর কোনো কিছু নাই সেজন্য আমরা বুঝতেই পারছি যে এটা আসলে ইজের
এটা অক্সিলিয়ারি ভার্ব ইজ এর সংক্ষেপণ বা কন্ট্রাকশন। আচ্ছা, কন্ট্রাকশন তো আমরা অনেকেই ইউজ করি, কিন্তু একাডেমিক রাইটিং বা ফর্মাল রাইটিংয়ে কিন্তু আমরা কন্ট্রাকশনগুলো ইউজ করব না। হ্যাঁ, তোমরা একটা কাজ করতে পারো যে তোমরা যখন পার্সোনাল লেটার লিখবে বা তোমাদের যদি কোনো ডায়ালগ রাইটিং থাকে, সেই ক্ষেত্রে তোমরা হ্যাঁ কন্ট্রাকশন ব্যবহার করতেই পারো, ঠিক আছে। কিন্তু একাডেমিক রাইটিং বা ফর্মাল রাইটিং মানে কোনো এসে বা তোমরা যে অ্যাপ্লিকেশন লিখো, বিজনেস লেটার লিখো বা পরবর্তীতে যদি পেপার পাবলিশ করো, সেই সব ফর্মাল জায়গায় কিন্তু তোমরা এই কন্ট্রাকশনগুলো ইউজ করতে পারবে না। এখন দেখো যে কোনো বর্ণ বা সংখ্যার প্লুরাল করতে অ্যাপোস্ট্রফি এস ব্যবহৃত হয়, ঠিক আছে। যে দেখো দেয়ার আর 10 tens in 100, আবার কাট দ্য টিজ অ্যান্ড ডট দ্য আইস, এখানে কিন্তু একদমই পজিটিভ বোঝাচ্ছে না, এখানে এই বর্ণ বা সংখ্যার প্লুরাল বোঝাচ্ছে। এখন দেখো যে ছোটোবেলায় বাবা মা শেখাতো না, টি কাটো, আয়ের মাথায় বিন্দু দাও, ওরকম আর কি এই সেন্টেন্সটা সেটাই। তো এটাকে আমরা ইংলিশে লিখতে গেলে এভাবে লিখবো, অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করে। এখন দেখো ডেকেড বোঝাতে অ্যাপোস্ট্রফি এস ব্যবহৃত হয়। দ্য কিডস অফ 90s have experienced huge technological change। তো 90-র বাচ্চা কাচ্চা মানে 90 দশকের বাচ্চাদের কথা যখন আমি বলবো এইভাবে ডেকেড যখন বলে দিব, তখন আমাদের অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হবে। তো নব্বই সময়ও কিন্তু টেকনোলজি এত বেশি অ্যাডভান্স ছিল না। তো আমরা যারা 90s কিড, তাদের দেখা যাচ্ছে পরবর্তীতে আস্তে আস্তে হিউজ চেঞ্জ দেখতে হয়েছে। জাস্ট সেই জিনিসটাই আমি এখানে বললাম। তো এখন যখন তোমরা কোনো রকম ডেকেডের কথা ইউজ করবে, সেখানে অ্যাপোস্ট্রফি এস চলে আসবে। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে যে আমরা অ্যাপোস্ট্রফি এস নিয়ে তো কথা বললাম, এরপরে আসি যে হাইফেন নিয়ে। হাইফেন একটা জিনিস, এটাতে কোনো রকম বিরামের দরকার নাই, ঠিক আছে। তো আমরা সাধারণত হাইফেনটা ব্যবহার করি কম্পাউন্ড ওয়ার্ড লিখতে। কম্পাউন্ড ওয়ার্ড লিখতে যে দেখো এক্সাম্পলগুলো, শি ইজ আ গুড হার্টেড পারসন, পিপল ডিসলাইক ব্যাড টেম্পার্ড পারসনস, ক্যাডবারি ইজ আ ওয়েল নোন ব্র্যান্ড অফ চকলেটস। ওকে, তো এই ধরনের কি বলবো, যখন দুটো বা তিনটে এরকম ছোট ছোট ওয়ার্ড একসাথে একটা ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়, তখন সেটাকে কম্পাউন্ড ওয়ার্ড বলে। এছাড়া এই যে যেমন হতে পারে যে সেলফ সেন্টার্ড বা মাদার ইন ল, ফাদার ইন ল, এরকম এই ধরনের যে কম্পাউন্ড ওয়ার্ড, সেগুলো লিখতে আমরা হাইফেন ব্যবহার করি এবং এখানে কোনো বিরামের প্রয়োজন নেই। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, ডেট লেখার সময় অনেক সময় আমরা হাইফেন ইউজ করি। এখানে আমি দুইভাবে লিখেছি, একটা ইউকে স্টাইলে, একটা ইউএসএ স্টাইলে। ইউএসএ স্টাইলে সাধারণত যেটা হয় যে আমরা মাসের জিনিসটা মানে মাসটা আমাদের শুরুতে লিখতে হয়, তারপর ডেট লিখতে হয়। আর ইউকেতে ডেট, মান্থ, ইয়ার এইভাবে লিখে, মানে সবসময় ইউকে আর ইউএসএ স্টাইলে ছোটো ছোটো বিভিন্ন পার্থক্য থাকে আর কি। এরপর আসো ড্যাশ। তো ড্যাশ আমরা ইউজ করতে পারি যে প্যারেন্থেটিক্যাল ইনফরমেশনের আগে পরে। প্যারেন্থেটিক্যাল ইনফরমেশন নিয়ে এর আগেও বলেছি, যেটা হচ্ছে সেন্টেন্সের অতিরিক্ত অংশ, যেটা কিনা যদি তুমি বাদও দিয়ে দাও সেন্টেন্সের মিনিং খুব একটা চেঞ্জ হয় না। এখানে দেখো, থাউজেন্ডস অফ চিলড্রেন লাইক দ্য গার্ল ইন দিস ফটোগ্রাফ হ্যাভ বিন লেফট হোমলেস। এখানে থাউজেন্ড অফ চিলড্রেন হ্যাভ বিন লেফট হোমলেস, এটা হচ্ছে মূল বাক্য। আর ওই লাইক দ্য গার্ল ইন দিস ফটোগ্রাফ, এটা হচ্ছে এক্সট্রা একটা ইনফরমেশন। এখন দেখো, বাক্যের খণ্ডাংশের মধ্যে ড্যাশ ব্যবহৃত হয়। এসব ক্ষেত্রে সাধারণত কমা, কোলন, সেমিকোলনও ব্যবহৃত হতে পারত। থিংস হ্যাভ চেঞ্জড আ লট ইন দ্য লাস্ট ইয়ার মেইনলি ফর দ্য বেটার। এখানে এই যে দুটো খণ্ডবাক্যের মধ্যে আমরা কিন্তু কমা বসিয়ে দিতে পারতাম, কিন্তু এখানে ড্যাশ দিচ্ছি। এখন ড্যাশ আর হাইফেন দেখতে আসলে একই হয়ে গেছে, কারণ কিবোর্ডে আমি ড্যাশের জন্য আলাদা কোনো কি পাইনি। তো এটা আরেকটা যেটা আছে ওটা অ্যাকচুয়ালি আন্ডারস্কোর, এই জন্য আমার হাইফেনই ইউজ করতে হচ্ছে। কিন্তু তোমরা মনে রাখবে যে ড্যাশ আসলে হাইফেন থেকে ভিন্ন এবং দৈর্ঘ্য একটু বড় হয়, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে যে ড্যাশ ব্যবহারের ক্ষেত্রে আগে পরে কোনো স্পেস থাকে না। প্রথম সেন্টেন্সটায় দেখো, থাউজেন্ড অফ চিলড্রেন লাইক দ্য গার্ল, এই যে এইখানে একটা ড্যাশ ইউজ করেছি এবং এটার আগে পিছে কিন্তু কোনো স্পেস নেই। আবার যখন এইটুকু শেষ করলাম, এই ইনফরমেশনটা শেষ করলাম, লাইক দ্য গার্ল ইন দিস ফটোগ্রাফ, এখানে আবার ড্যাশ দিয়েছি, এখানেও কিন্তু আগে পিছে কোনো স্পেস নাই। এখন ড্যাশ হাইফেন ড্যাশ আবার অনেক রকম, মানে দুই রকম আছে, এন ড্যাশ, এম ড্যাশ। যাই হোক, অত কিছু আমরা সবসময় খেয়াল রাখি না বা অত আমরা ডিটেইলে পড়ি না, কিন্তু এখানে আছে আর কি। ওকে, ব্র্যাকেটস অ্যান্ড প্যারেন্থেসিস। ব্র্যাকেটস, প্যারেন্থেসিস আসলে রাউন্ড ব্র্যাকেটসকে আমেরিকান ইংলিশে প্যারেন্থেসিস বলা হয়। এগুলো মূল বাক্য থেকে কম প্রয়োজনীয় তথ্যকে আলাদা রাখে বা অনেক সময় একটু এক্সপ্লেন করার জন্য এই ব্র্যাকেটসগুলো ইউজ করা হয়, মানে রাউন্ড ব্র্যাকেট যেটা।
আমরা লেখার ক্ষেত্রে সাধারণত ওই জিনিসটা ইউজ করে থাকি। দেখো, মাউন্ট এভারেস্ট ইন দ্য হিমালয়াস ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। তো এখানে আমি মাউন্ট এভারেস্ট নিয়ে কথা বলছি, তো ইন দ্য হিমালয়াস এখানে খুব একটা ইম্পর্টেন্ট না, কেমন? তো ইন দ্য হিমালয়াস আলাদা লিখতে পারতাম, বা এখানে না লিখলেও কোনো সমস্যা ছিল না। আচ্ছা দেখো, অন্যান্য ব্র্যাকেট সাধারণত গাণিতিক সমস্যার ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। তোমরা জানো সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট আমরা বলি, যে থার্ড ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেট যেটা। তো এগুলো গাণিতিক নিয়মে সাধারণত বেশি ব্যবহৃত হয়, আমাদের লেখার কাজে খুব একটা এটা আসে না। রাউন্ড ব্র্যাকেটটাকে আমরা বেশি ইউজ করি। আচ্ছা, এখন দেখো তোমাদের পাংচুয়েশন মোটামুটি হয়ে গেল। আমরা আরেকটা লেকচারে ক্যাপিটালাইজেশন নিয়ে একটু কথা বলবো। তো ততদিন তোমরা এগুলো একটু প্র্যাকটিস করতে থাকো। তোমাদের পরীক্ষার জন্য মূলত ইনভার্টেড কমা, সেমিকোলন, কমা, এই জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট। তোমরা এগুলোর উপর বেশি জোর দেবে, অন্যগুলোও তোমরা প্র্যাকটিস করো। তো ততদিন এই পর্যন্ত।